ক্লাসটা শুরু করছি। প্রথমে কিছু প্রতিবেদন আমরা দেখব। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে প্রতিবেদনের কি কি বিষয়ের ওপর আমরা একটু ফোকাস করব। সেটা কি? শিরোনাম, প্রতিবেদনের ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ কিভাবে আমরা প্রতিবেদনটা শুরু করছি তার ইন্ট্রোডাকশন এই পার্টটা, এবং মাঝের প্যারা যেখানে প্রতিবেদনটার এক্সপ্লানেশন থাকবে, ব্যাখ্যা থাকবে, এবং লাস্টের প্যারা যেখানে প্রতিবেদনের সমাপ্তি অর্থাৎ কনক্লুশন পার্ট। প্রতিবেদন ম্যাক্সিমাম 3টে প্যারার মধ্যে করতে হবে, 3টের বেশি প্যারা করা যাবে না, সবচেয়ে কম 2টো। এই দুটো প্যারাকে আমরা মার্জ করতে পারি, অর্থাৎ যেখানে তোমার ব্যাখ্যা থাকছে, ভালো মন্দ বিভিন্ন দিকের এক্সপ্লানেশন থাকছে, এবং কনক্লুশন পার্ট থাকছে। ইন্ট্রোডাকশন পার্ট যেটা সূচনা, সেটা সবসময় আলাদা রাখবে। আমরা প্রতিবেদনের ক্ষেত্রে দেখব এই ইন্ট্রোডাকশন তোমাদের খাতাগুলো দেখতে গিয়ে আমি বেশ অনেকজনই তোমরা কন্টেন্ট লিখেছো ভালো, তথ্য দিয়েছো ভালো, কিন্তু কিছু জিনিসে তোমাদের প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে যে এই যে প্রতিবেদনের যে সূচনা পাঠ, এই জায়গাটাতে তোমরা যখন শুরু করছো প্রথমেই সমস্যা নিয়ে বলছো। প্রথমে আমরা সমস্যা নিয়ে বলবো না, জিনিসটা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কি আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার ফলে কি হবে না, প্রতিবেদনের যে ইন্ট্রোডাকশন পার্ট, অ্যাকচুয়াল ইন্ট্রোডাকশন বলতে আমরা কি বুঝি, যে জিনিসটা নিয়ে আলোচনা করছে সেটা কি, কেন গুরুত্বপূর্ণ, আমরা সেইটাই ইন্ট্রোডাকশনে বলবো। বা যদি কোনো ঘটনা রিলেটেড হয় তাহলে পুরো ঘটনা, যেমন দুর্ঘটনা, আমি বলছি ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, প্লেন দুর্ঘটনা, এই ধরনের জন্য যদি কোনো ঘটনার প্রতিবেদন হয় তাহলে সেক্ষেত্রে পুরো ঘটনাটার একটা সামারি হবে হচ্ছে এই ইন্ট্রোডাকশন। তার মানে ইন্ট্রোডাকশনটাকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে ইন্ট্রোডাকশন মানে আমাকে সেখানে কি কি জিনিস ফলো করতে হবে। আমি পুরো, যদি এরকম দুর্ঘটনা রিলেটেড কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমাকে পুরো ঘটনাটা সামারি, যদি দুর্ঘটনা রিলেটেড না হয়, ধরো তোমার যেরকম টপিক ওয়াইজ হয়, তাহলে সেটা কেন গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কি, সেইটা থাকবে ইন্ট্রোডাকশনে। প্রথমেই আমরা আমাদের প্রকল্প হ্যানা ত্যানা সেইগুলো নিয়ে বলতে যাব না। প্রথম প্যারাকে কখনো ব্যাখ্যার সাথে মার্জ করে দেবে না। এই ইন্ট্রোডাকশন পার্টটাকে অলওয়েজ ডিফারেন্ট রাখবে, আলাদা রাখবে। তোমাদের টোটাল শব্দ সংখ্যা কত? টোটাল শব্দ সংখ্যা হচ্ছে 120 থেকে 150। তো প্রথম প্যারায় আমরা ম্যাক্সিমাম শব্দ সংখ্যা ভাববো 20 থেকে 30। 20 থেকে 30, এটা আমরা প্রথম প্যারায় ম্যাক্সিমাম। আচ্ছা, সেকেন্ড প্যারায় কত দেব? সেকেন্ড প্যারাতে থাকবে 90 থেকে 100। আর কনক্লুশন পার্টটা যেটা অপশনাল, তোমরা চাইলে ওটা সেকেন্ড প্যারার সাথে মার্চ করতে পারো, সেটা 10 থেকে 20টা শব্দ। অর্থাৎ আমার ইন্ট্রোডাকশন পার্টটা ম্যান্ডেটরি, এটাকে আলাদা রাখতে হবে। তোমরা চাইলে এই দুটো পার্টকে এক করে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এই লাস্ট পার্টে কি থাকবে? ধরো বলছে নারী সুরক্ষা নিয়ে কোনো টপিক, তাহলে সেখানে তার এক্সপেক্টেড সলিউশন বলতে কি, সরকারি কি কি প্রকল্প, কি কি প্রজেক্ট আগামী দিনে আসতে চলেছে, সেই জায়গাগুলোকে নিয়ে আমরা কোথায় লিখবো? এই প্রতিবেদনের সলিউশন পার্টে, অর্থাৎ সমাধান পার্টে। মাঝের প্যারায় কি থাকবে? 1 মিনিট। মাঝের প্যারায় থাকবে, আমরা দেখব যে পুরো ঘটনাটার একটা কি থাকবে, যে সেটার ভালো দিক খারাপ দিক, এই যে অ্যানালিসিস পার্টটা সেটা থাকবে। আমি তোমাদেরকে এইভাবে ওয়ার্ড ডিভিশন করে জিনিসটাকে কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা যদি এইভাবে জিনিসটাকে দেখতে না পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা পারফেক্ট হবে না।
কারণ আমরা যদি পুরো জিনিসটাকে ঘেঁটে দিই, অনেকে কিন্তু প্রচুর ইনফরমেশন দিয়ে লিখছো, কিন্তু সমস্যা কোথায় তোমাদের জানো? তোমরা জিনিসটাকে সাজাতে পারছো না। যেরকম সাজানোটা ইম্পর্টেন্ট, সেরকমই তথ্য দেওয়াটাও গুরুত্বপূর্ণ। যেমন প্রতিবেদনের ক্ষেত্রে কোটেশন অর্থাৎ উদ্ধৃতি, যেটা অনেকের খাতাতেই পাচ্ছি না। একটা খাতা যে কিনা ধরো 8 পাচ্ছে 15তে, সে কি করে 9, 9.5, 10 পেতে পারে? তার অন্যতম একটি জায়গা হচ্ছে উদ্ধৃতি। এবার আমাকে ম্যাডাম উদ্ধৃতি দিতে বলেছে মানে আমি যেখান থেকে সেখান থেকে পাচ্ছি, কোটেশন তুলে এনে বসিয়ে দিচ্ছি, ব্যাপারটা এটা নয়। তাহলে কি আমার ওই টপিকের সাথে যাবে এরকম কোনো রিলেভেন্ট কোনো কোটেশন? এবার সব সময় সব টপিকের সাথে আমি তো কোনো কোটেশন পাবো না। যেমন যদি বলে মোবাইল ইউজেস নিয়ে আমাকে বলতে, তাই আমি এটার জন্য কি কোটেশন পাবো? সেই জায়গাতে আমি ব্যবহার করব অভিভাবকের মতামত বলে বলে আমি কিছু কোটেশন দিয়ে লিখে দিলাম যে এই মোবাইল ব্যবহারের ফলে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়ের মধ্যে কি পরিবর্তন দেখা গেছে বলে সেটা অভিভাবকের বা মনোবিজ্ঞানীদের মতে। তো এই জায়গাগুলো হচ্ছে সেলফ ডিসিশন, তোমাদের নিজেদের চিন্তা ভাবনা, যে আমরা যে জায়গায় কোটেশন দিতে পারবো না সেখানেও আমি কি করে কোটেশনকে অ্যাপ্লাই করব। কারণ এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু একটা খাতাকে অ্যাভারেজ থেকে বেটার করে। যে খাতাটা আমার 15তে 10 পাচ্ছে, 11 পাচ্ছে, 9.5 পাচ্ছে, কেন পাচ্ছে? তার মধ্যে কোয়ালিটি কি কি থাকছে? তো এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে কিন্তু ডিফারেন্সিয়েট হয়। কারণ যে 8 পাচ্ছে আর যে 10 পাচ্ছে তাদের মধ্যে যেমন তথ্যর পার্থক্য থাকতে পারে, তার সাথে সাথে কি কি পার্থক্য থাকবে? তার সাথে সাথে পার্থক্য থাকতে পারে হচ্ছে এই জায়গাগুলো, উদ্ধৃতি, তারপরে প্রকল্পের নাম, যে বিষয়ই দিক না কেন চেষ্টা করবে সেই বিষয়ে সরকারি প্রকল্প কি আছে সেটা বলা। যেমন ধরো কোনো মেলা বা কোনো এই ধরনের টপিকে তোমাকে কিছু লিখতে বললো প্রতিবেদন, তাহলে এই ধরনের মেলা বা ইয়েতে আমরা যখন দেখি, তাহলে সেইটাকে যখন আমরা সেই মেলা বা সেই ইয়েটাকে যখন আমরা দেখি যে হচ্ছে, তা সেটা হতে গেলে টাকা বা অনুদানের দরকার। তো সেই টাকা বা অনুদানটা কোত্থেকে আসছে আমাদের সেটাকেও লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখনই কোনো সেখানেও সরকারি অনুদান, সরকারের কোন ফান্ড থেকে বা কোথা থেকে আসছে, মানে এক কথায় সরকারি প্রকল্প, সরকারি জায়গা, এই জায়গাগুলো অনুদান কোথা থেকে আসছে এইগুলোকে বলে সরকারের যে মানে মানুষের উন্নতিতে সরকারের যে সাহায্য, সেই জায়গাটাকে বলা। মানে কিভাবে আমরা এই প্রকল্প, ধরো কোনো প্রকল্প এসছে বা হচ্ছে চলছে, কিন্তু অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে এখনো হয়নি, যার জন্য কি হচ্ছে অনেকে তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে সেই অ্যাওয়ারনেসটা কি করে বাড়ানো যায়, আমাদের জায়গাগুলো এইগুলো চিন্তা ভাবনার জায়গা থাকবে। মনে রাখবে আমরা যখন এগুলোকে লিখবো, এই চিন্তা ভাবনাগুলো যেন মাথায় রেখে লিখি। কারণ তোমাদের লেখার মধ্যে যে পার্থক্যগুলো হচ্ছে, তোমরা 50 থেকে 60-র মধ্যে ঘোরাফেরা করছো বা 55 বলা ভালো। তো তোমাদেরকে যদি 60% এর বেশি যেতে হয়, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। ম্যাম, হ্যাঁ বলো। বলছি প্রতিবেদনের কি শিরোনামে কি মানে ওয়ার্ড কাউন্ট হবে? না, শিরোনামের ওয়ার্ড কাউন্ট হয় না। তোমরা চাইলে বড় করে শিরোনাম দিতে পারো। প্রতিবেদনের শিরোনামে কোনো বাউন্ডারি নেই। আচ্ছা ম্যাম। ম্যাম, মক টেস্ট 1 এর সব খাতা দেখা কমপ্লিট আপনার? সব বলতে না, অনেকগুলো দেখেছি। আজকে রাত্রির মধ্যে স্যার মনে হয় তোমাদের পাঠিয়েও দিয়েছেন, বাদ বাকিগুলো আজকে রাতেই পেয়ে যাবে। ওকে ম্যাম, স্যার যেগুলো পাঠিয়েছেন তার মধ্যে আমার খাতাটা নেই, তো তাই ভাবলাম কি হলো, তাই জিজ্ঞাসা না না করলাম। না, ওই জন্য। আচ্ছা দেখো, এবার এই প্রতিবেদনের আমরা কিছু নিয়ম দেখব। তোমরা এগুলো অলরেডি করেছো, জেনেছো, কিন্তু যে সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাদের লেখার মধ্যে আমি দেখছি, যে যেগুলোর জন্য কিন্তু লেখা কিন্তু খুব এফেক্টেড হয়। একটা কথা ভেবে দেখো, 9,000 90,000 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট 8,500 থেকে 9,000 জন চাকরি পাবে। তাহলে যারা চাকরি পাবে ওই 90,000-কে বিট করে পাবে।
তাহলে তাদের লেখার মধ্যে কিন্তু এক্সট্রা কিছু জিনিস থাকবে। তো সেটা কি? আর যেহেতু তোমাদের পার্ট 1 টা এতটা টাফ হয়েছে, সেখানে কিন্তু আসল কম্পিটিশন কিন্তু ডেসক্রিপটিভ। তো সেইটাকে মাথায় রেখে লিখবে। দুটো পেপারের মধ্যে বাংলা ইংরাজির মধ্যে বাংলা কিন্তু তোমাদের কাছে যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ এবং তুলনামূলকভাবে পিএসসির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বাংলাটা তুলনামূলকভাবে সোজা থাকে। তা আমরা চেষ্টা করব সেখানে ম্যাক্সিমাম নাম্বারটাকে পাওয়ার। কি কি ভাবে পাওয়া যায় সেই জায়গাগুলোকে দেখব। দেখো, সম্পাদকীয় প্রতিবেদনে একটি বুদ্ধিদীপ্ত শিরোনাম লিখতে হবে। শিরোনাম থেকে পাঠক রচনার মূল বক্তব্যের মানে আমার বক্তব্য। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, একটা জিনিস জানো তো, প্রেজেন্টেশন হচ্ছে একটা বিশাল বড় ম্যাটার। দেখবে যখন একটা কথা আছে যে পিছে মানে প্রথমে কোনো জিনিসটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করছো এই জিনিসটা খুব ম্যাটার করে, তারপর তার কোয়ালিটি, তার মান, এগুলো বিচার হয়। তো তোমার প্রেজেন্টেশনটা ওই 90,000 খাতার মধ্যে যে টিচাররা দেখবেন তারাও তো এক একজনের মাথার ওপর অনেক খাতা থাকবে, সেখানে কতগুলো জিনিস হচ্ছে তোমরা যদি একটু মেনটেন করে চলো, যেমন হচ্ছে খাতাটাকে কাটাকুটি থেকে একটু নিট অ্যান্ড ক্লিন রাখা যাতে সহজে পড়া যায়। তারপর হচ্ছে যে এই যে নামকরণ, একটা মানুষকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য মানে এটা বিরাট বড় ম্যাটার করে। তুমি প্রতিবেদন লিখছো, সবাই কি করবে, প্রশ্নপত্রে যে নামটা দেওয়া রয়েছে সেটাকে তুলে বসিয়ে দেবে। তোমরা যদি নিজেদের চিন্তা ভাবনা থেকে নামটা দিতে পারো, প্রথমেই পরীক্ষক মানে ওই জায়গাটাতে তার পেনটা একটু হলেও দাঁড়াবে। তারপরে যখন সে পড়বে ওই ইমপ্রেশনটাকে মাথায় নিয়ে পড়বে। তাহলে কি হবে, তোমাদের নাম্বারটা ওখানে কিছুটা মানে কি কি ভাবে আমরা নাম্বার বাড়াতে পারি আমাকে সেই জায়গাটা দেখতে হবে। তাই জন্যই নিজে থেকে নামকরণ দেওয়ার চেষ্টা করবে, যাতে টপিকটাকে তোমরা যেভাবে অ্যানালিসিস করতে চাইছো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যাতে নামকরণটা হয় এটাকে মাথায় রাখবে। সম্পাদকীয় প্রতিবেদনে শিরোনাম, বক্তব্য প্রধান, ব্যঞ্জনাধর্মী, এইগুলো তো জানো, মানে মোটামুটি ওই টপিকটা অ্যানালিটিক্যাল পার্টটাকে যেন বুঝিয়ে বলা হয়। সম্পাদকীয় প্রতিবেদনে সাধারণ প্রতিবেদনের মতন এটা লিখতে হয় না, এই পয়েন্টটা তোমাদের জন্য কার্যকরী নয়। কেন নয়? কারণ তোমাদের যেহেতু পিএসসি ক্লার্কশিপ, আমি একদম ওরিয়েন্টেড বলছি, প্রশ্নপত্রে দেখবে বলা থাকে রিপোর্ট লিখুন বা রাদার দ্যান বা প্রতিবেদন লিখুন। লাস্ট কয়েকটা কোশ্চেন দেখলে আমরা সেখানে দেখব যে সেখানে বলেছে রিপোর্ট লিখুন। তো বাংলায় যদি বলে দেয় তার মানে আমাকে বলে দিচ্ছে প্রতিবেদন, সম্পাদকীয় উল্লেখ করছে না। তাহলে আমাকে সেখানে কিন্তু নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ এগুলো দিতে হবেই, মানে এগুলো কনফার্ম, এগুলো বাদ দিয়ে কেউ লিখবে না। আচ্ছা, 2 থেকে 3টে অনুচ্ছেদ ব্যবহার করবে। আর তারপরে দেখো এটা লাগবে না। আচ্ছা, বাংলা ইংরাজি দুটো ভাষাতেই তোমরা কোটেশন ব্যবহার করতে পারো। প্রথম বাক্য থেকেই বক্তব্যের উপস্থাপনা, মানে আমাদের কন্টেন্ট রয়েছে এখানে, আমি বক্তব্য শুরু করলাম ও নদীর ওপার থেকে, ওই রকম যেন না হয়। একদম ফোকাস কন্টেন্ট, কন্টেন্টে যেটা দিয়েছে পরীক্ষার সময় প্রশ্নপত্র ভালো করে পড়বে, মানে আমি মুখস্থ করে এসেছি যেটা আমি সেটাই লিখবো এরকম ভাবনা চিন্তা থেকে কেউ উত্তর লিখবে না। প্রশ্নপত্রে যেভাবে আমাকে জিনিসটাকে মোল্ড করার জন্য চেয়েছে আমার আনসার যেন ঠিক ততটাই মোল্ড হয়। পারফেক্ট আনসার কিন্তু অনেক বেটার নাম্বার ক্যারি করে। আচ্ছা, সাধারণ প্রতিবেদন হয় তথ্য নির্ভর, স্বাভাবিক, সেখানে কোনো ঘটনা বা কোনো কিছুকে ধরো যদি বিমান দুর্ঘটনা নিয়ে তোমাদের কোনো টপিক দেয় তাহলে সেখানে কিন্তু আমাকে বিমান দুর্ঘটনা সম্বন্ধে আমাকে কি করতে হবে, রিপোর্টটাকে লিখতে হবে এবং সেই রিপোর্টটা অনুযায়ী আমাকে কিন্তু আনসার করতে হবে। অর্থাৎ আমাকে ক্লু দিক না দিক, আমি যেটা বলছি যদি আমাকে এরকম দুর্ঘটনা কোনো রিলেটেড প্রশ্ন আসে তাহলে কিন্তু আমার চেষ্টা করব যতটা পরিমাণ সঠিক ইনফরমেশন দিয়ে লেখা। তবে ভুলভাল ইনফরমেশন দেবে না, নাম্বার কাটা যায়। আচ্ছা, এই প্রতিবেদনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, কোনো ডিজিট, কোনো সংখ্যা, কোনো বানান ইংরাজিতে লেখা যাবে না। ধরো তুমি কোনো অর্গানাইজেশনের নাম লিখছো, কিছু লিখছো, যা লিখবে বাংলায় লিখবে, ইংরাজিতে নামটা হলেও তাকে বাংলা হরফে লিখবে। আর যদি কোনো কোটেশন আমরা দিতে চাই ইংরাজিতে
তাহলে সেটা যেন কোটেশন সাইনের মধ্যে থাকে। এমনকি কোনো সংখ্যাও ইংরেজিতে লেখা যাবে না। সম্পাদকীয় প্রতিবেদনের সপক্ষে বলতে বললে সপক্ষে, বিপক্ষে বলতে বললে বিপক্ষে। এই সপক্ষে বিপক্ষে মানে কি? আমাকে প্রশ্ন অনেক সময় দেখবে বললো তোমাকে প্রশ্নটা এরকম, অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা করো। তার মানে তোমাকে অনলাইন শিক্ষা ব্যবস্থা ভালো দিকটা দিয়ে নিয়ে বলছে। আচ্ছা, বললো অনলাইন শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধকতাগুলি নিয়ে আলোচনা করো। তার মানে তার যে জায়গাগুলোতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে তার মানে তার কুফল নিয়ে বলতে বলেছে। এবার প্রশ্নপত্রে তোমাকে এই সুফল কুফল কিছুই বললো না, বললো অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করো। তার মানে কিন্তু আমাকে দুটো সাইডই বলতে হবে। যেমন আমরা ভাবি যে ধরো মোবাইল ফোন, এই কথাটার নামটা শুনলেই সবাই মনে হবে এর কুফলই আছে, এর কোনো সুফল নেই। কিন্তু মোবাইল ফোন যে তৈরি হয়েছিল বা তার যে ইউটিলাইজেশন সেটা আমরা ভুল করেছি, কিন্তু ব্যাপারটা তো ভুল ছিল না। তো আমাদেরকে কিন্তু সেটা বলতে হবে যে মোবাইল ফোনেরও কিন্তু কিছু ভালো দিক রয়েছে, কিন্তু বর্তমানে সেটার ব্যবহারের জায়গা থেকে আমরা তার এতটা মিস ইউজ করছি। তো এই জায়গাগুলো কোনো জিনিসকে একরকম দৃষ্টিভঙ্গি থেকে কখনো দেখবে না যদি না প্রশ্নপত্রে বলা থাকে। চেষ্টা করবে দুরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখে তাকে উত্তর করার। তাতে কি হয়, তুমি যে কোনো ঘটনার দুরকম যে ভার্সন হয়, অর্থাৎ ধরো যে ভিকটিম আর যে যাকে অ্যাকিউজ করা হচ্ছে বা যার যে করেছে ঘটনাটা, যে মারপিট করেছে আর যে মেরে মার খেয়েছে, এই দুপক্ষের দেখবে দুরকম ভার্সন থাকে। তো আমাদেরকে দুটো ভার্সন শুনে যাতে আমরা নিউট্রাল ভাবে ভাবতে পারি, সেরকমই কোনো ঘটনাকে সবসময় দুটো দিক থেকেই লিখবে। এক্সেপশন কিছু কিছু আছে, যেমন পরিবেশ দূষণ, এর ভালো কিছু হয় না। যেমন বই পড়া, এর খারাপ কিছু হয় না। এরকম কিছু কিছু এক্সেপশন ঘটনা আছে, আমরা এক্সেপশন গুলোকে বাদ দিয়ে ভাববো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম ভাবে দুটো দিক নিয়েই আলোচনা করব। আচ্ছা, এই গেলে এগুলো বলে দিয়েছি। দেখ ম্যাম, হ্যাঁ বলো ম্যাম আমার একটা প্রশ্ন ছিল বলো যে বলো। ম্যাম ধরুন যেমন যেমন পেহেলগা অ্যাটাক যেটা হলো বা বিমান দুর্ঘটনা যেটা আহমেদাবাদে হয়ে গেল, হুম হুম। সেরকম ধরুন সেরকম কোনো পার্টিকুলার টপিক যদি আমাকে দিয়ে দেয়, হ্যাঁ সেই স্থানে আমি পরীক্ষার সময় সেই স্থানে আমি ডেটটা কি দেবো? পরীক্ষার দিনই দেবো তো তাহলে ডেটটা, হ্যাঁ, তারিখটা? পরীক্ষার দিনই দেবে। ওই ডেট একদম ঘটনার দিনে ডেট দিতে হবে তার কোনো মানে নেই। দুটো হতে পারে, অ্যাকচুয়ালি অফিসিয়ালি দুটো পারফেক্ট। একটা হচ্ছে তুমি যেদিনে ঘটনা ঘটেছে সেদিনের ডেট, আইদার যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনের ডেট, এর মাঝে কোনো ডেট দেবে না। আর ম্যাম ইনফরমেশন গুলো যেগুলো যে সময় যে টাইমে ঘটেছিল যে তারিখে ঘটেছিল সেই ইনফরমেশন গুলো সেইগুলোই দিতে হবে তো, যদি হ্যাঁ পার্টিকুলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অত মানে ঘটনা ঘটেছে তার পরবর্তী দিন থেকে এই এই ঘটেছে বা সেই দিন এই ঘটেছে, এইভাবে জিনিসটাকে বলতে পারো। আর ওপরে যখন ওই নিজস্ব সংবাদদাতা স্থান তারিখ লিখবে, সেই স্থান তারিখের পাশ থেকে যখন লিখতে শুরু করবে সেখানে যখন ডেট দেবে, সেই ডেট দু রকমের হতে পারে। এক, যেদিন ঘটেছিল, যদি কারো সেই ডেটটা একদম পারফেক্টলি মনে থাকে তাহলে সেই ডেট, আইদার যেদিন পরীক্ষা সেই দিন। ম্যাম তাহলে ধরুন ওই যে ঘটনাটা ঘটেছিল পেহেলগাঁও আটকে, এটা তো ধরুন কোনো মানে নিশ্চয়ই কোনো পার্টিকুলার ডেট আছে। এবারে সেই হ্যাঁ ডেটটাকে অবভিয়াসলি। পরীক্ষার সময় তো সেই ডেটটাকে আমাকে, যখন ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য সেই তারিখটা সেই দিনটাকে বা সেই ডেটটাকে তো আমাকে মেনশন করতেই হবে না ওখানে? হ্যাঁ, সেটা লেখার মধ্যে মেনশন করতেই হবে। সেটা নিচে লেখার মধ্যে কথা বলছো তুমি, মানে প্যাসেজের মধ্যে সেই ডেটটাকে মেনশন করতে হবে। এবার কেউ যদি হ্যাঁ ম্যাম, ভুলে হ্যাঁ। গিয়ে থাকো তখন লিখবে কি বলতো, ধরো আমি বলছি যে ঘটনাটি ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, আমার মনে নেই এক্সাক্ট ডেট, আমি কি বললাম আনুমানিক গত বছরের ফেব্রুয়ারি মাসে। এই যে তুমি কথাটা বলে দিলে আনুমানিক গত বছরের ফেব্রুয়ারি মাসে, ওরা কিন্তু চাইলেও তোমাকে আর কাটতে পারবে না। এইগুলো হচ্ছে প্র্যাকটিস, মানে তুমি কিভাবে নিজেকে বাঁচাতে পারো। এবার তোমার এক্স্যাক্টলি ডেট তারিখ মনে আছে, তাহলে আমার এইসব করার কোনো দরকার নেই। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো। ম্যাম আর একটা প্রশ্ন। হ্যাঁ বলো ম্যাম বলো। বলছিলাম যে
আপনি যে কোটেশনের কথাটা বলছিলেন হ্যাঁ, সেই কোটেশনটা আমরা মিডিল পার্টে দেবো তো, মানে মিডিল যে প্যারাটা করব। ওটা তোমরা মানে মাঝের পাড়াতে দিতে পারো, শেষে দিতে পারো, যেখানে ইচ্ছা। ওর কোনো রুলস নেই যে আমাকে এটা এখানেই দিতে হবে, কিন্তু ব্যবহারটা করো, উদ্ধৃতি ব্যবহারটা করো। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, গণমাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। দেখো, দূরদর্শন হলো বোকা বাক্স, এখন তার ব্যবহার প্রায় উবেই গেছে বলা যায়। হাতের মোবাইল স্ক্রিনেই সব দেখা যায়, নানা ধরনের অ্যাপ এসে গেছে বাজারে, আর দরকার নেই দূরদর্শন। গণমাধ্যমের একটা স্তম্ভ এখন প্রায় গৌণ হয়ে গেছে। সংবাদ কে পড়ে, কেন পড়বে? মোবাইলেই তো খবরের আপডেট পাওয়া যায় প্রতি মুহূর্তে। বেতার সেই কবেই তার প্রয়োজন এবং আভিজাত্য হারিয়েছে। ওই একটু আধটু বিনোদনের জন্য না, তার দরকার নেই। কানে কানফোনের, এই কানফোন মানে হেডফোন, কানফোনের মাধ্যমে চোখ বুঝে গান মিউজিক শোনা যায় তো। দূরদর্শন, সংবাদপত্র, বেতার গেল, এবার চলচ্চিত্র। সকলেই জানে কি দ্রুত প্রেক্ষাগৃহগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বাজার বিভাগীয় বিপণনী বা মল হয়ে গেছে। মাল্টিপ্লেক্স গিয়েও আজকাল ফিল্ম দেখার আগ্রহ অনেকটাই কমে গেছে। অ্যামাজন, নেটফ্লিক্স, হইচই ইত্যাদিতে সাবস্ক্রাইব করলেই তো বাড়ি বসে মুভি এনজয় করা যায়। তাই এইসব গণমাধ্যমের বেহাল অবস্থা। প্রায় নিবু নিবু প্রতিষ্ঠানগুলো। এখন নতুন ক্রেজ বা ট্রেন্ড হলো সোশ্যাল মিডিয়া, অবশ্যই বেশ জনপ্রিয়। মতামত দেওয়া যায়, সাহিত্য চর্চা, রন্ধন চর্চা, নৃত্যকলা, চিত্রকলা চর্চা, বিতর্ক, শর্ট ভিডিও বা রিলস, দেশ বিদেশ প্রতি মুহূর্তের চলমান বিশ্বের সাথে এক নিঃশ্বাসে প্রশ্বাসে রোমাঞ্চিত হওয়া যায় এই মাধ্যমে। সংবাদের শিরোনামে খবর প্রকাশিত হওয়ার আগেই সবকিছু জেনে নেওয়া যায়, মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া বিষয়। চলমান পৃথিবীতে ছুটন্ত মানুষের হাতে আজ বিশ্ব জ্ঞান ভান্ডার, অর্থাৎ আমরা খুললেই সার্চ করলেই সবকিছু পেয়ে যাই, মুঠোফোনই তার নাম। সেই হলো বিশ্বকোষ। সামাজিক মাধ্যম হিসাবে বেদবাক্য, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টা, ফেসবুক ইত্যাদি ভূমিকার তুলনা নেই। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যা সোশ্যাল মিডিয়ায় আলোচিত নয়। প্রত্যেকের দেওয়ালে দেওয়ালে, এখানে ওয়ালপেপার, প্রত্যেকের দেওয়ালে দেওয়ালে প্রত্যেকের অস্তিত্ব জাহির করার এমন সুযোগ আগে কখনো আসেনি। আছে ইনস্টাগ্রাম ইত্যাদি। এখন সকলেই ফটোগ্রাফার, সকলেই সাংবাদিক, সকলেই সদা সচেতন একজন সামাজিক মানুষ, সম্পূর্ণ মানুষ। তার কাছে গণমাধ্যমের শেষ কথা ওই নেট দুনিয়া। দেখো, আমি যে লেখাটা লিখেছি এই লেখাটার মধ্যে গণমাধ্যম যেহেতু, এখানে তথ্য বা প্রকল্প দেওয়ার কোনো জায়গা নেই। এবার এইটা যে বেটার অ্যান্সার আমি বলছি না, এবার এর থেকে আরো বেটার হয়, বাট আমি তোমাদের কাছে একটা ডেমো আনসার বলতে চাইছি, আর কিছু না। দেখো, একটা প্রতিবেদন অনেকগুলো জিনিসের ওপর ডিপেন্ড করে। প্রথমত আমি তোমাদেরকে, যেহেতু দেখো সামনে পরীক্ষা, খুব বেশি ডিটেলিং আমি তোমাদেরকে বলতে পারি না, মানে বলার মতো সময় নেই। আর 1 মাস, আজকে 28 তারিখ, কালকে পরের মাসের 28 তারিখে তোমাদের পরীক্ষা, এমন সময় পরীক্ষা হয়েও গেছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বেশি নিয়ম শেখাতে আমি চাই না, কিন্তু যেটা বলতে চাই, প্রতিবেদনের কোনো ফরম্যাট হয় না, এটা কোনো চিঠি না। যে ঘটনা যেটাকে ডিমান্ড করে, যে টাইপের প্রতিবেদন যেটাকে ডিমান্ড করে, আমার লেখাটা যদি সেই অনুযায়ী হয়, ব্যাপারটা কিরকম, যেমন এইটা আমি যেটা লিখেছিলাম, এইগুলোতে তথ্য লাগে না, এইগুলো একটু ল্যাঙ্গুয়েজ লাগে। আচ্ছা, আবার আমাকে যদি কোনো তথ্য নির্ভর প্রতিবেদন দেয়, যেমন ধরো যেখানে পরিবেশ দূষণ বা এই ধরনের রিলেটেড, সেখানে কিন্তু আমাকে সরকারি প্রকল্প থেকে আরম্ভ করে বিভিন্ন তথ্য দিতে হবে। আবার আমাকে যদি কোনো প্রকল্প রিলেটেড প্রশ্ন দেয়, ধরো পাড়ায় পাড়ায় সমাধান, এই ধরনের কোনো টপিকের ওপর, তাহলে কিন্তু আমাকে প্রকল্পটার এজেন্ডা কি, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট কি করে করব,
তার সলিউশন কি করে করব, কি করে আরো বেশি মানুষের কাছে সেটাকে পৌঁছে দেওয়া যাবে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। এই প্রতিবেদনকে আমার পক্ষে সম্ভব নয় যে তোমাদেরকে আমি এখন এতগুলো প্রতিবেদন রোজ দেখাবো, তাহলে তোমাদেরকে সেটা সম্ভব না। আমি চেষ্টা করব তোমাদেরকে যে আমার যে ক্লাসগুলো থাকবে তাতে একটু টাইপ অফ প্রতিবেদন তোমাদেরকে দেখানো, কিন্তু যে যে পয়েন্টগুলো তোমাদেরকে আমি বলছি তোমরা যদি সেই জায়গাগুলো নিজেদের জন্য ইম্প্রোভাইজ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা অনেক বেটার নাম্বার পেতে পারবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে সারাংশ। ক্লার্কশিপে যে 3টি বিষয় থাকে আমাদের তার মধ্যে সারাংশ একটি অন্যতম। এবং ম্যাম হ্যাঁ বলো। ম্যাম একটা জিনিস জানার ছিল যে শেষ প্যারাটা সাপোজ যদি রক্তদান দিয়েছে, ওর শেষ প্যারাটাকে মানে কিভাবে লিখলে ভালো হবে, সেটা মানে গ্রন্থাগার সব উদ্বোধন হতে সময় পারে। গল্প আকারে না, সব সময় শেষ পাড়ায় থাকবে অ্যাওয়ারনেস, শেষ পাড়ায় থাকবে সরকারি প্রকল্পের কতটা ইমপ্রুভ হচ্ছে যদি সেটা রিলেটেড হয়। আর যদি সেখানে কোনো সরকারি প্রকল্প না দেওয়ার জায়গা থাকে মানে সেটার সাথে যায় না, তাহলে সেখানে আমরা কি বলবো, আশা করব ভবিষ্যৎ মানে সব সময় পজিটিভ, চরম নেগেটিভ জিনিস হলেও সেখান থেকে পজিটিভ থিঙ্কিং যেন তোমার মধ্যে থাকে। মানে শেষ পাড়ায় বলবো আশা করব যে আমরা এর থেকে উত্তরণের পথ পাবো, আমরা এটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে সদা সচেতন ভাবে সেটাকে ব্যবহার করতে পারবো। মানে জিনিসটাকে শেষে এসে কখনোই সেটাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে শেষ করবে না। সে বিষয় যতই ধরো প্লাস্টিকের ব্যবহার, এর আবার কি আবার পজিটিভ ইম্প্যাক্ট হবে, হয় না? তাহলে এখানে কি হবে, মানুষের অ্যাওয়ারনেস যে কি করে আমরা এই প্লাস্টিককে বন্ধ করা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারি, তাহলেই আমরা প্লাস্টিক মুক্ত পৃথিবী দেখতে পাবো এবং ভবিষ্যতের জন্য রেখে যেতে পারবো আমাদের এক প্লাস্টিক মুক্ত পৃথিবী। তো সেই ম্যাম জায়গাটা মানে আমি বলতে চাইছি, এক সেকেন্ড, আমি বলতে চাইছি যেটা আমরা বলবো খুব পজিটিভ ওয়েতে শেষটাকে কনক্লুড করব। বলো। বলছি ম্যাম প্রতিবেদনে মানে আমি আমরা এরকম করে লেখা যাবে মানে যেগুলো তথ্য না নির্ভর হয়। না, প্রতিবেদন কখনো আমি আমরা মানে বাংলায় যেটাকে বলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ, বাংলায় উত্তম মানে হচ্ছে ইংরাজির ফার্স্ট পারসন মানে আমি আমরা, তুমি তোমরা ইউ, এটা বাংলায় মধ্যম, এই মধ্যম, এই উত্তম মধ্যম কোনোটা নিয়ে লেখা যাবে না। সব সময় চেষ্টা করবে উচ্চ পার্সেন্ট রাখা। মানে কিরকম, আমি যদি বলি বলে এটা সমাজের জন্য ভালো হবে, দ্যাট মিনস আমাদের, আমাকে আচ্ছা নতুন করে সেখানে আমাদের বলার দরকার নেই। এবং তোমাদের লেখার মধ্যে আমি এই পয়েন্টটা পেয়েছি, আমি আমাদের, আমাদের এটা করা উচিত না, সমাজের জন্য এটা ভালো, সকলের জন্য এটা ভালো। ব্যাস, মানে যেটাকে আমরা বলি পার্সেন্টকে একদম স্পেসিফাই করে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে ইউজ না করে উজ্জ করে বলা, সেটাতে কি হয় লেখার ইম্প্যাক্ট ভালো হয়। মানে আমরা আমি এই জিনিসটা একমাত্র ট্রান্সলেশন ছাড়া কোথাও ব্যবহার করবে না, এক্সেপ্ট ট্রান্সলেশন। কারণ ওখানে যদি শব্দের মধ্যে থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে, সেটার জন্য আমার কিচ্ছু করার নেই। কিন্তু সেটা বাদ দিয়ে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনকে ইউজ না করাটাই বাঞ্ছনীয়। ম্যাম একটু প্রতিবেদন নিয়েই বলতেছি। গ্রন্থাগার উদ্বোধন ধরুন হচ্ছে, এবার সেক্ষেত্রে যিনি হয়তো দায়িত্বশীল মানে প্রাক্তন শিক্ষক, সেক্ষেত্রে কি তিনি শেষ প্যারায় বলতে পারি যে মানুষকে আবেদন করতেছে যে মানুষের অর্থনৈতিক সাহায্য দরকার, এক্ষেত্রে এটা কন্টিনিউ করার জন্য। অবশ্যই মানে এই যে বই পড়া সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে একজন শিক্ষক হয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেটা বলবে ওটাকে কোটেশন করে দাও, ব্যাস হলো কোটেশন কর, ওটাকেই কোটেশন করে দাও, ওটাই কোটেশন। এবং তোমরা যখন আনসার করবে যে তিনি তার গ্রন্থাগার উদ্বোধন করতে গিয়ে তিনি কিছু বলছেন, ধরো বলছেন যে আমরা মনে করি এই যে পৃথিবীতে যারা যে কোনো ফিল্ডে যারা শ্রেষ্ঠ হয়েছে, বই পড়া কিন্তু এটা একটা ওষুধের মতন কাজ করে, মেডিসিনের মতন। মানে সে কিন্তু তার বিষয়ের শুধু বই পড়ছে না, এটাকে বলা হয় নলেজ, অর্থাৎ জানা। এই জ্ঞানটার খুব দরকার, যেখানে দাঁড়িয়ে আমাদের ধরো সোসাইটিতে এরকম বিভিন্ন পাড়ায় পাড়ায় যদি ছোট ছোট গ্রন্থাগার করে সেটাকে মানুষের মধ্যে সেই এই এই ফেসবুকের দুনিয়াতে যদি আবার আমরা সেটাকে তাদের হাতে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমাদের সোসাইটাল যে ভ্যালু গুলো ক্রমশ কমে যাচ্ছে
সেই জায়গাটাকে অনেক বেশি ইম্প্রোভাইজ করা যাবে। তো এই জায়গাগুলোকে বলতে হবে, মানুষের মধ্যে চিন্তা ভাবনার পরিবর্তন। তার কোটেশনের মধ্যে একটা কোনো কথাকে কোট করে তুলে দিলে ওখানে, ব্যাস ওটাই কোটেশন হয়ে গেল। ম্যাম বলছি ম্যাম, কোটেশনে তো মানে আমরা ব্যবহার করতে পারি। কোটেশনের মধ্যে শুধু আমি কেন, তোমরা করবে, বা তিনি বলেছেন সবার উদ্দেশ্যেই, এরকম ভাবে জিনিসটাকে আমরা না ম্যাম, একটা দেখুন, চেষ্টা করে। কেউ যদি তবু বলে, কোটেশনে ধরো কেউ উক্তিতে বলছে, সেখানে তবু বলা যায়, কিন্তু পুরো প্যাসেজের মধ্যে আমরা জিনিসটাকে সেভাবে ব্যবহার করব না। ম্যাম তাহলে আমরা এরকম করে বলতে পারি তো যে স্কুলের প্রধান শিক্ষকের মুখ থেকে শোনা গেছে বা বলেছেন তিনি, যে একটা শোনা কোটেশন গেছে দিয়ে বলাটা ঠিক নয়, প্রধান শিক্ষক বলেছেন। বা শিক্ষিকা বলেছেন, বা তিনি গ্রন্থাগার উদ্বোধন করতে গিয়ে তিনি তার ভাষণে বলেছেন হ্যাঁ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে, হয়ে গেল। আচ্ছা দেখো, সারাংশ, তোমরা ওই দেখলাম বন্যী পতঙ্গ, যেটা তোমরা প্রেসি করেছো, অনেকেই প্রেসিটার কিছু কিছু জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, বা তোমরা জায়গাটাকে ঠিকভাবে তুলে ধরতে পারোনি। এই বন্যী পতঙ্গ জিনিসটা কি, বা বন্যী পতঙ্গ বা ওই প্যাসেজটার মধ্যে কি বলতে চেয়েছে? এই যে বলতে চেয়েছে, একটা পতঙ্গ দিয়ে বুঝাতে চেয়েছে, কিন্তু পতঙ্গটা প্রকৃত অর্থে মানুষেরই চরিত্র, এবং আমরা কিভাবে ধাবিত হই আমরা জানি। যেমন পতঙ্গ জানে আমি আগুনে গেলে পুড়ে মরবো, তবু সে সেই দিকেই যায়। এরকম আমাদের সমাজে বিভিন্ন মান বন্যী, জ্ঞান বন্যী, এরকম বিভিন্ন বন্যীর উদাহরণ আছে। যে বন্যীগুলোতে কেউ কেউ পুড়ে মরেছে, তারা অমরত্ব লাভ করেছে, কিন্তু তারা মরেছে, সেটা জেনেও আমরা সেদিকে ধাবিত হই। আবার বলেছে কাঁচ, আমাদের সমাজে এই কাঁচ, কাঁচ জিনিসটা কি না, যেটাতে পতঙ্গ গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, সে পুড়ছে না, বেঁচে যাচ্ছে। তো আমাদের সমাজে সেই কাঁচটারও দরকার। কেন দরকার? সবাই যদি পুড়ে মরে যায়, তাহলে সমাজটা কাকে নিয়ে থাকবে? তাহলে সেখান থেকে, সেই বন্যীর আগুন থেকে আমাদের রক্ষা করে এই কাঁচ। তাহলে এই যে মান বন্যী, ধ্যান বন্যী, এগুলো কি? এগুলো হচ্ছে শিক্ষা আর অহংকার। বন্যী মানেই এখানে কিন্তু অহং, অর্থাৎ তুমি যেটা একটা কোনো কিছুতে মানুষ যখন সেটা নলেজ থাকে না, যেটা জ্ঞান থাকে না, যখন সেটা সমাজের বিরুদ্ধে গিয়ে অহংকার হয়ে প্রকাশ পায়, সেরকম রূপ বন্যী আছে, জ্ঞান বন্যী আছে, এবার বিভিন্ন উদাহরণ আছে যেটাতে পুড়ে মানুষ মরেছে, কিন্তু সবগুলোই যে খারাপ তা নয়। আমরা বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন যুগে, বিভিন্ন সময় এর বিভিন্ন উদাহরণ দেখেছি। এই জ্ঞান বন্যী, ধ্যান, এই জ্ঞান বন্যী, মান বন্যী, রূপ বন্যীর বিভিন্ন উদাহরণ দেখেছি। এবং যেই আগুনে তারা পুড়েছে, তাদের সমাজকে পুড়িয়েছে, সবকিছুকে পুড়িয়েছে। তো তোমরা যখন সেই আনসারটা করছো, এবার সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যখন কোনো কনসেপ্টকে ভাববে, চেষ্টা করবে এই ধরনের প্যাসেজ, এগুলো এটা তো বঙ্কিমের লেখা, কমলাকান্তের দপ্তর বলে একটা বই আছে ওনার, সেই প্রবন্ধে, সেখান থেকে পতঙ্গ বলে একটি প্রবন্ধ আছে, তার থেকে এটা তোলা। এবং এই মানুষকে যে পতঙ্গের সাথে তুলনা করা, এই যে ধাবিত হয়ে যাওয়া, আমরা যখন এই রূপ, কাম, মোহ, এই এই জ্ঞান, অর্থ, এইগুলোর পেছনে যখন ধাবিত হই, তখন কিন্তু এরকম পতঙ্গের মতোই দিক শূন্য হয়ে ধাবিত হই। এবং এই কোথাও না কোথাও এই ব্যারিকেড গুলো যেগুলো আমাদের বাঁচিয়ে দেয়, সেটাই কাঁচ। তো আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি এই কারণে, যে তোমরা যখন লিখছো, ভেতরের ইনার মিনিংটাকে বুঝে লেখো। শুধু শব্দ দিয়ে, মানে ওইখানে ওপরে যে বলেছে পতঙ্গ, সেটাকে দিয়ে যেটা বলতে চেয়েছে সেটাই সব নয়, এর অন্তর্নিহিত ভাবটা কিন্তু প্রধান। ম্যাম, ওই মানে সারাংশের ক্ষেত্রে যখন বুঝতে পারবো না, সেক্ষেত্রে কোনো মানে পথ আছে কি বেরিয়ে আসার? বুঝতে না পারলে
সারাংশের ক্ষেত্রে কোনো পথ নেই বেরোনোর। কারণ মানে সারাংশ জিনিসটাই হচ্ছে পুরোপুরি বেসিক্যালি মানে দুটো ভাগ আছে যদিও সারাংশের ক্ষেত্রে, যে একটা হচ্ছে তথ্য নির্ভর, একটা হচ্ছে ভাব নির্ভর। পিএসসি ম্যাক্সিমাম প্যাসেজটাকে এইরকম, যেটাতে ইনার মিনিংটাই সবকিছু। তুমি যদি অন্তর্নিহিত মানেটা বুঝতে না পারো, তোমার লেখাটা ওই ওপরের শব্দগুলো হচ্ছে জাস্ট অলংকারের মতো, ওটার ভেতরে লুকিয়ে আছে আসল সৌন্দর্য। তো সেটাকে খুঁজে বার করতে হবে, তার জন্য দরকার প্র্যাকটিস, খুব প্র্যাকটিস। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্র্যাকটিস। এই প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা বেটার অ্যান্সার, প্রেসি বলো, ট্রান্সলেশন বলো, এইগুলোতে সম্ভব নয়। মানে বুঝে লিখে ওই সময়ের মধ্যে কি করে প্রেজেন্ট করবে, এটা পুরোপুরি তোমাদেরকে সেই জায়গায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ম্যাম, আমরা বলো। যখন পেসিস গুলো লিখছি ম্যাম, তখন আমরা বুঝতে পারছি না যে বাড়িতে যে অ্যাকচুয়ালি মানে ভাব, বিশেষ করে যখন যেগুলো ভাব নির্ভর যে পেসিস গুলো হচ্ছে, অন্তর্নিহিত ভাব বুঝতে থাকতে পারছি না যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, এটা আমি মানে বুঝতে পারছি না। প্র্যাকটিস করছি ম্যাম, কন্টিনিউ প্র্যাকটিস করে যাচ্ছি। বুঝতে পেরেছি, আমি তো সেটা বুঝতে পেরেছি তোমাদের কয়েকজনের খাতা দেখে। সে হয়তো প্রতিবেদনটা ভালো লিখেছে, ট্রান্সলেশনটা ভালো লিখেছে, কিন্তু প্রেসিতে গিয়ে মানে সারাংশতে গিয়ে ব্যাস ওটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডের হয়নি। মানে সে পড়ে জিনিসটার মর্ম যেটা যেটা দিয়ে আমাকে প্যাসেজটা লিখতে হবে, সেই ইনার মিনিংটাকে ঠিক মানে অনুধাবন করে উঠতে পারিনি। ম্যাম, আমি যদিও আপনি আমার খাতাটা দেখেননি এখনো, আমি পেসিসটি বোধহয় অনেকটাই ঠিক লিখেছি। যাই হোক, সেটা কথা না, কিন্তু ম্যাম আমি একটা কথা বলতে চাইছি, বিশেষ করে প্রেসিসের ক্ষেত্রে যদি একটু মানে যদি কোনো খাতা বা কিছু যদি লিখে আপনাকে পাঠায়, আপনি যদি একটু চেক করে দিতেন খুব ভালো হতো। তাহলে মানে শুধু বলে দিতেন যে এটা ঠিক হয়েছে না বা ভাবটা এসছে কি আসেনি, এটা জাস্ট যদি একটু বলে দিতেন। ঠিক আছে, স্যারের কাছে পাঠিও, আমি একটু দেখে দেবো। ম্যাম, বলো। খাতাগুলো আপনি কিভাবে পাঠিয়েছেন বুঝতে পারছি না। যখন ওই ফাইলটা ওপেন করছি না, তার উপর একটা মার্কস দেখাচ্ছে, কিন্তু যে ফাইলটা ওপেন করছে সেখানে কোনো কারেকশন বা সেটার জন্য এক্সাক্ট কত মার্কস পেয়েছে এরকম কিছু দেখতে পাচ্ছি না। না না, সেটা তো নয়। আমি তো তোমাদেরকে সেটা তো হচ্ছে, এমা আমি তো তোমাদেরকে পাঠিয়েছি। তাহলে কি এই সমস্যাটা শুধু আমারই হচ্ছে? আম, এই তো তোমাদের গ্রুপে পাঠিয়েছি, কই এটা তো সম্ভব নয়। হ্যাঁ, এই তো নাম্বার দেখা যাচ্ছে, নাম্বার দেখা যাচ্ছে। এটা কি করে হবে, এটা তো সম্ভব নয়। আমি যখন কোনো ফাইল ওপেন করছি না, তার উপরে মানে যে মার্কসটা পেয়েছে, যেমন 25 বা 25.5 এরকম কেউ পেয়েছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু যেই ফাইলটা ওপেন করছি একদম পুরো ক্লিন, কোনো কিছু তাতে সেটা দেখা মনে যাচ্ছে হচ্ছে না। তোমার পিডিএফ রিডার বা এরম কিছু, মানে মোট কথা সেটা তোমার পার্সোনাল প্রবলেম। আমার মনে হচ্ছে না এটা বাদ বাকিদের প্রবলেম। কারণ যে পিডিএফ গুলো পাঠানো হয়েছে, আমি যেখান থেকে পাঠিয়েছি, তারপরে আমি নিজেই তো ফোনে খুললাম, ফোনে তো ডাউনলোডও হচ্ছে, পড়াও যাচ্ছে। ওকে ম্যাম, ঠিক আছে, আমি দেখে নেবো তবে। তোমার বাড়িতে যদি অন্য কোনো ফোন থাকে তাহলে সেটাকে রিসেন্ট করে একবার নিজেরটা দেখে নিন। আচ্ছা, দেখো, প্রেসির ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রেসির নামকরণ, এটা একজন করেছো, নামকরণটা কিন্তু অনেক বেশি করে ফেলেছো। তো নামকরণটাকে কিন্তু আমাদের কি করতে হবে, ছোট করতে হবে। অনুচ্ছেদটি বারবার পড়তে হবে, পড়ে মূল বক্তব্যটা বুঝতে হবে। মূল পরিচ্ছেদের 1/3 হবে। আর মানে প্যাসেজের যে বক্তব্যটা, প্যাসেজটা সাধু ভাষায় থাকলেও তোমাদের লেখাটা চলিত ভাষায় হবে। নামকরণ কিন্তু মিনিমাম 2 থেকে 3, অর্থাৎ নামকরণ কিন্তু থাকবে হচ্ছে মিনিমাম 2 থেকে 3টে, বড় জোর 4টে শব্দের মধ্যে। মানে অতিরিক্ত শব্দের মধ্যে কিন্তু নামকরণ থাকবে না।
আচ্ছা, অনুচ্ছেদ থেকে সরাসরি কোনো বাক্যকে তোলা যাবে না। সাধু ভাষায় থাকলেও শব্দগুলো চলিত ভাষায় লিখতে হবে। সারমর্মে নতুন কোনো তত্ত্ব বা যুক্তির অবতারণা করা যাবে না। প্রথম বাক্যটি সরাসরি অনুচ্ছেদের মূল বক্তব্যকে নিয়ে হবে। প্যাসেজটা যদি এরকম থাকে, ধরো রবীন্দ্রনাথের ছেলেবেলা, রবীন্দ্রনাথ নিজেকে আমি বলতে পারে, আমি তো রবীন্দ্রনাথকে আমি বলতে পারি না, তাহলে সেটা কি হবে, সে বা তিনি। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে। দেখো, সাধারণত আমরা বলি দারিদ্র আমাদের উন্নতির পথে একটি প্রধান অন্তরায়। দারিদ্র আমাদের স্বাস্থ্য, প্রতিভা ও সকল সদ্গুণ নষ্ট করে দেয়। আমরা বলি দারিদ্র সব গুণ নষ্ট করে, কিন্তু এই কথাগুলো কি সম্পূর্ণ সত্য? তাই যদি হতো তবে ঈশ্বরচন্দ্র গুরুদাস, বিধানচন্দ্র কি মেঘনাথ এত বড় হলেন কি করে? এরা তো বাল্যকালে ঘোর দারিদ্রের কোলেই কাটিয়েছেন। আবার আমরা কখনো কথাও বলি যে প্রাচুর্য আমাদের প্রতিভাকে প্রতিহত করে, আমাদের সর্বাধিক উন্নতির পথে ঘোর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আমাদের আরামপ্রিয় বিলাসী কর্মকুণ্ঠ করে তোলে। কিন্তু এটাও কি পুরোপুরি সত্য কথা? তাই যদি হতো তবে বঙ্কিম, রবীন্দ্রনাথ, রাধাকান্ত, কালীপ্রসন্ন, নেতাজি, শ্যামাপ্রসাদ, জওহরলাল এরা দেশ বিখ্যাত বা জগৎ বিখ্যাত হলেন কেমন করে? কাজেই আমরা দেখতে পাচ্ছি মানুষ বড় হয় মনের জোরে, তার অদম্য ইচ্ছা শক্তির বলে। যার মনে বড় হওয়ার, মহান হওয়ার দুর্জয় বাসনা রয়েছে, তাকে দারিদ্র কিংবা প্রাচুর্য কিছুই ঠেকিয়ে রাখতে পারে না। সে মহান হবেই হবে। এটাই আমরা দেখতে পাই দেশ বিদেশের সত্যিকার জ্ঞানী ও গুণীদের জীবনের ইতিহাসে। দেখো এখানে প্যাসেজে কি বলছে, এই যে সাধারণত আমরা বলি দারিদ্র, এই কনসেপ্টটা কি, অনেকেই দেখবে বলে যে আমি জীবনে সাফল্য পেতে পারিনি, আমাকে এই কারণে। এগুলো অজুহাত। কারোর যদি করার ইচ্ছা থাকে তাহলে সে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে যুঝে তার স্বপ্নটাকে সত্যি করতে পারে। কারণ যে স্বপ্ন সে নিজে দেখে, সে তার পরিস্থিতিতে দাঁড়িয়েই দেখে। তাহলে সেই স্বপ্ন যদি সে দেখতে পারে, সে নিশ্চয়ই পরিস্থিতিটাকে বাদ দিয়ে সেই স্বপ্নটাকে দেখছে না, তাহলে সেটাকে সে স্বপ্নটাকে সত্যিও করতে পারে। তো দারিদ্রতা বলো বা প্রাচুর্য বলো, এইগুলো আমাদের বিভিন্ন সামাজিক পরিস্থিতি, যেগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। কিন্তু এইগুলোকে নিয়ে আমাকে সাফল্য অর্জন করতে হবে। তো এই জন্য কথাটা বলছে যে দারিদ্র উন্নতির পথে অন্তরায়, মানে বাধা হয়ে দাঁড়ায়। দারিদ্র আমাদের স্বাস্থ্য, প্রতিভা, সকল সদ্গুণ নষ্ট করে দেয়। আমরা বলি দারিদ্র সব গুণ নষ্ট করে, কিন্তু এই কথা কি সত্য? কখনো না। তাহলে বিদ্যাসাগর, মেঘনাথ, এরা, বিধানচন্দ্র এরা বড় হলেন কি করে? সম্ভব হতো না। তারপর এরা প্রত্যেকেই বাল্যকালে মানে প্রচন্ড অভাব এবং দারিদ্রতার মধ্যে কাটিয়েছে, কিন্তু তাতেও এদের প্রতিভা কিন্তু কোথাও প্রতিহত হয়নি। আচ্ছা, আবার আমাদের এটাও একটা প্রচলিত কথা আছে যে প্রচন্ড প্রাচুর্য, সেটাও কিন্তু তাদেরকে কি করে, মানুষকে আরামপ্রিয় করে তোলে, যেটা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো সেটাই যদি হতো তাহলে রবীন্দ্রনাথ, রাধাকান্ত, বঙ্কিম, কালীপ্রসন্ন, নেতাজি, শ্যামাপ্রসাদ, জওহরলাল এরা দেশ বিখ্যাত বা জগৎ বিখ্যাত হতো না। আসল কথাটা হচ্ছে এখান থেকে। কাজেই আমরা দেখতে পাচ্ছি মানুষ বড় হয় মনের জোরে। যার ইচ্ছা শক্তি আছে সে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়েই করবে, তার অদম্য ইচ্ছা শক্তির বলে। যার মনে বড় হওয়ার, মহান হওয়ার দুর্জয় বাসনা রয়েছে, সে যে পরিস্থিতিতেই থাক, সে কিন্তু দারিদ্র কিংবা প্রাচুর্যকে কোনোটাই তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। সে মহান হবেই। এটাই আমরা দেখতে পাই বিভিন্ন মনীষীদের জীবনে। তাহলে এর আনসারটা কি হবে? দেখো, যদি আমরা খোপে লিখি, যদিও তোমাদের ক্লার্কশিপে এরকম খোপ আসে না, এটা আসে মিসলেনিয়াস বা বিসিএস এ। ব্যাপারটা কিরকম হবে, একদম ওপরের এই ফাঁকা জায়গাটায় থাকবে নামকরণ, প্রতিভার বিকাশ, দেশ বিদেশের মনীষীদের জীবনের ইতিহাসে প্রমাণিত দারিদ্র উন্নতির পথে বাধা নয়। ঈশ্বরচন্দ্র গুরুদাস, রাজেন্দ্রনাথ, বিধানচন্দ্র, মেঘনাথ প্রভৃতি মনীষীর জীবন থেকে তার প্রমাণ পাওয়া যায়। আবার প্রাচুর্য প্রতিভা বিকাশে অন্তরায় নয়। তাহলে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, রাধাকান্ত, কালীপ্রসন্ন, নেতাজি, শ্যামাপ্রসাদ, জওহরলাল দেশ বিখ্যাত হতেন না। অদম্য ইচ্ছা শক্তি ও দুর্জয়, দেখো ওটা কিন্তু একটা প্যারা, এই একটা বক্সে, এইগুলো কিন্তু মাথায় রাখবে।
অর্থাৎ আমার কিন্তু ওটা একটা বক্সে, ও এবং এগুলো সব একটা বক্সে হবে। এইগুলো এই নয় যে দেখো না, এইগুলো সব যদি তোমাদের বক্সে লিখতে দেওয়া হতো তাহলে কিন্তু এইভাবেই জিনিসটা হতো। বলে এই যে ইচ্ছা শক্তি ও দুর্জয় বাসনার বলে মানুষ বড় হয়। তো আমাদের এইটা হচ্ছে আনসার। যদি হোয়াইট পেজে লিখতে হয় আমরা যেরকম বাক্য লিখি তেমন লিখবো। যদি বক্সে বলো আমি তোমাদের একটা বক্স করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। ম্যাম এইগুলো একটু গ্রুপে পাঠিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, স্যার তোমাদের পাঠিয়ে দেবেন, স্যার তোমাদের পাঠিয়ে দেবেন। এইটা একটু স্ক্রিনশট তুলে নাও। এটা তোমরা একটুখানি করে ফেলবে, তোমাদের জন্য মক আছে, মক ছাড়াও এটা করবে। কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম আগের যে পেসিসটা আপনি দেখালেন ওখানে ম্যাম যে মানে টাইটেলটা ছিল সেটা ছিল প্রতিবার বিকাশ। ম্যাম প্রতিবার বিকাশটা এখানে ম্যাম টাইটেলটা বুঝতে পারলাম না ঠিক, প্রতিবার বিকাশ কেন এখানে বলা হয়েছে? এখানে তো মানে মানে যে বলতে পরিস্থিতিতেই থাকুক সে প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। এখানে প্রকৃত অর্থে প্রতিভার বিকাশটা কিভাবে সে ঘটাবে তার ইচ্ছা শক্তির জোরে সেইটাই বলতে চেয়েছে। পরিস্থিতি মাধ্যম মাত্র, আর কিচ্ছু না। তাই নামকরণটা হয়েছে প্রতিভার বিকাশ। ঠিক আছে ম্যাম। ম্যাম, হ্যাঁ বলো। সারাংশে দেখলাম মানে সাধু ভাষা ব্যবহার করছে, তখন সমস্যা হচ্ছে, মানে ঠিক বুঝতেই পারছি না নামাবো কেমন করে। ওইটা কিন্তু সাধু ভাষাটাকে চলিত করে নিতে হবে। অর্থাৎ আমার যে সাধু ভাষাতেই থাক না কেন আমার উত্তর চলিত ভাষাতেই হবে। কি করবে? ক্রিয়াগুলোকে সোজা করে নিয়ে ভাববে। অর্থাৎ মেনলি সাধু ভাষাতে কি থাকে, ক্রিয়াগুলো বড় বড় থাকে, তো সেগুলোকে আমরা চলিত করে নিয়ে ভাববো, তাহলে দেখবে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? ওকে। এইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক হিসাবে। তোমরা এটাকে একটা স্ক্রিনশট তুলে নাও, এটাকে করে তোমরা স্যারের কাছে পাঠাবে। তাহলে আমরা কি হবে, এটা আমি চেক করে দিতে পারবো এবং তোমরা এটার সলিউশনও পেয়ে যাবে। ঠিক আছে? পরের দিন ক্লাসে আমি এটাকে তাহলে একবার ডিসকাস করে নেব।